সুধী দর্শক, আমন্ত্রণ চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা প্রধান ওয়াকারুজ্জামান বক্তব্য রেখেছেন। তিনি সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন গঠনমূলক বক্তব্য তিনি দিয়েছেন এবং এই সময় বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের কটূক্তি নিয়েও তিনি কথা বলেন। তিনি এই সময় বলেন, এইসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী। ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন লজ্জিত হবে। সম্ভবত একটি রাজনৈতিক দলের নেতার বক্তব্য নিয়ে, অর্থাৎ সেনাবাহিনীকে নিয়ে বক্তব্য নিয়ে হয়তো তিনি এই কথাটা বলেছেন। তাই দর্শক, আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি বড় হলে লজ্জিত হবে। এই বিষয়টা নিয়ে আলোচনা করব সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান। রেজাউল করিম রনি নিশ্চয়ই ভালো আছেন, অভিনন্দন অসংখ্য। আছেন আমার ডানে আছেন এস এম মোকাররেবুর রহমান নাসিম। নিশ্চয়ই আপনিও ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অভিনন্দন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তিনি ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক এবি পার্টি। আর দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। আমি একটু যেতে চাই প্রথমে রেজাউল করিম রনির কাছে। রেজাউল করিম রনি একটি বক্তব্য 16 আগস্ট নাসিরউদ্দিন পাটোয়ারি অর্থাৎ এনসিপির মুখ্য সমন্বয়ক, তিনি একটি বক্তব্য রেখেছেন। আর্মি ভাইয়েরা হাতে কেবল অস্ত্র থাকলে হয় না, ঘিলেও থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট। বিভিন্ন দেশ গিয়ে ঘুরে ফিরে কিছু অস্ত্র কিনে নিয়ে আসে, মাথায় ঘিলু না থাকার কারণে সে অস্ত্রটা চালায় জনগণের উপরে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত একটা গোয়েন্দা সংস্থা। মুখ্য সমন্বয়কের এমন বক্তব্যের জেরে হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে কথাগুলো তুলে ধরবার চেষ্টা করেন। তিনি এই বক্তব্যটাকে অনেকটা বড়রা যে দায়িত্বশীল হিসেবে নেয়, সেই হিসেবে দায়িত্বশীল হিসেবে নিয়েছে এবং তাদেরকে আরও বড় হওয়ার কথা বলেছেন। তাদেরকে একবার সচেতন হয়ে বক্তব্য রাখার কথাও বলেছেন। তারা বড় হলে হয়তো বুঝতে পারবে এবং লজ্জিত হবে। আপনি তার বক্তব্যকে কীভাবে দেখছেন, সেনাপ্রধানের বক্তব্যটাকে কীভাবে দেখছেন, যদি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য সেই সাথে সেনাপ্রধানের বক্তব্য? ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি যে সমস্ত কথাবার্তা বলে বিগত সময় ধরে, এগুলো সবাই যে খুব সিরিয়াসলি নেয় সেটা আমার মনে হয় না। ফলে তার বক্তব্য ধরে সিরিয়াসলি আলোচনা করাটা কতখানি মানে আপনার ধরেন যে কাজের হবে সেটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। তো পাটোয়ারি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এবং সেই কথাগুলোর মিনিং কি হয় এটা যদি পরেও নিজেই শোনেন উনি, তাহলে উনি আরও ভালো বুঝতে পারবেন বা পরবর্তী বক্তব্য হয়তো আরও ডেভেলপ করতে পারবেন। কিন্তু যেহেতু রাজনীতিবিদরা অনেক সময় অনেক বক্তব্য দেয়, সেই বক্তব্যগুলোর আলোকেই জনগণের কাছে তার রাজনৈতিক অবস্থান কিন্তু মূল্যায়িত হয় বা প্রতিষ্ঠিত হয় বা গ্রহণযোগ্যতা পায় বা রিজেক্টেড হয়, হ্যাঁ, বা বাতিল হয়ে যায়। সেদিক থেকে আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধু এই শোনা, এর আগে পরে আরো অনেকগুলো বক্তব্য রাজনৈতিক দলের নেতাদের অনেক। ফলে টোটালি আমি মনে করি যে এনসিপি আমার মনে হচ্ছে একটা ট্রায়াল অ্যান্ড এররের কন্ডিশনের মধ্যে আছে। যে আচ্ছা, নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যেটা জনগণ বিচার করবে, আবার আরেকজন একটা বলতেছে, আবার বিভিন্নভাবে বলতেছে। যে ফলে তারা একটা আপনার এনসিপি তো অনেকেই তারা বলছেন যে এগুলো তার ব্যক্তিগত বক্তব্য, এনসিপির বক্তব্য না। ফলে এনসিপির বক্তব্য না, আবার এনসিপির গুরুত্বপূর্ণ নেতা। ফলে এনসিপির পলিসিটা এখানে বোঝার ব্যাপার আছে। আমার কাছে যতটুকু মনে হয়, আমি তো এনসিপির কেউ না, কিন্তু বাইরের থেকে যেটা মনে হয়, এনসিপি যেহেতু একটা নতুন রাজনৈতিক দল, তাকে একটা মানে স্ট্রং পলিটিক্যাল পার্টি হিসেবে গড়ে উঠতে হবে। গড়ে উঠবার ক্ষেত্রে কোন ধরনের নেতৃত্ব আসলে যোগ্য, সেইটা এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে যাচাই হয়ে যাচ্ছে। ফলে যারা উল্টাপাল্টা কথা বলার মধ্য দিয়ে নিজেদের ক্রেডিট বা ক্রেডিবিলিটি হারাচ্ছে, তারা কিন্তু অ্যাট দ্য সেম টাইমে আগামী দিনে এনসিপিতে তাদের যে অবস্থান সেটাও নষ্ট করতেছে, শুধু জনগণের কাছে না। ফলে যেহেতু এখনকার যে অবস্থানটা এনসিপি নেতাকর্মীদের, যার যে পজিশন, এটি চূড়ান্ত না, এটা নতুন ফরমেশন, এটা আরও ধরেন একটা জায়গায় যাবে, হ্যাঁ, পার্টি যত সময় যাবে, যত তার ধরেন জনগণের সাথে এঙ্গেজমেন্ট বাড়বে, যোগ বিয়োগ হবে আর কি। তো সেদিক থেকে আমি মনে করি এই ধরনের বক্তব্যগুলো এনসিপির দিক থেকে, যেহেতু ধরেন এনসিপি কিন্তু ধরেন খুব যে প্রতিবাদ করে, খুব যে আপনার ইয়ে করে, তাও করে না। কেন করে না? আবার যে সমর্থন করার মতো ব্যাপার আছে তাও তো নাই কথাবার্তাগুলোর মধ্যে। তাহলে এনসিপি এটা মনে হয় যে নিজ দায়িত্বও ধ্বংস হয়ে যাক কথাবার্তা বলে এরকম একটা পজিশন নিচ্ছে, যে যা বলতেছে জনগণে বিচার করে নিবে। এটা একটা এটার জন্য এইসব বক্তব্যের কারণে আসলে
নিজেরা ক্ষতি করছে কিনা এটাও তো একটা বিষয়। সেটাই বলতেছি আমি, হলো নিজের ক্যারিয়ারটাই তো নষ্ট করতেছে, জনগণ একটা বাজে ধারণা তৈরি করতেছে তার সম্পর্কে, তার দল খানিকটা এফেক্টেড হচ্ছে। কিন্তু দল যেহেতু মনে করতেছে তার আগামী দিনে তার রাজনীতিটা লম্বা সময় ধরে করতে হবে, ফলে এখন এই ধরনের বক্তব্য, এই ধরনের পজিশন নেওয়ার মধ্যে দিয়ে জনগণ তাদের জাজ করে ফেলুক, ওই ক্যারেক্টারগুলো নিজেরাই পার্টির মধ্যে আন্ডারমাইন হয়ে যাক বা পিছিয়ে পড়ুক, ফলে যাতে মূল নেতৃত্ব, ভালো নেতৃত্ব, যোগ্য নেতৃত্বগুলো সামনে আসতে পারে, ফলে পার্টির মধ্যে এরকম একটা প্রসেসের ব্যাপার থাকতে পারে। অন্যদিক থেকে সেনাবাহিনী দেখেন 5 তারিখের পরে সেনাবাহিনীর সবচেয়ে বিউটিফুল কাজ যেটা করছে সেটা কি জানেন? সেটা হলো পাবলিকের বিক্ষোভটাকে চ্যানেলিং করার একটা ব্যবস্থা করছে। কারণ আওয়ামী লীগ কী বলছিল, 5 লাখ থেকে 10 লাখ খুন হবে। এখন আওয়ামী লীগ করাটা অন্যায়, আওয়ামী লীগ একটা ব্রুটাল ফেসিবাদ এখানে চাপাইছে, কিন্তু তাই বলে জনবিক্ষোভের মধ্যে এতগুলো মানুষের একটা মর্মান্তিক মৃত্যুর মতো ঘটনা, এটা তো গৃহযুদ্ধের কন্ডিশন তৈরি হইতো। কারণ এগুলোর তো পরিবার আছে, এই মানুষগুলোর তো পরিবার আছে, কোনো না কোনোভাবে তো কানেক্টেড, এরা আবার বিএনপি, জামাত, এনসিপির পরিবারের লোকজনের সাথেও কানেক্টেড, ফলে আওয়ামী লীগ তো আমাদের ইন্টিমেট এনিমি। ফলে এখানে যদি এরকম একটা ইন্টিমেট এনিমি যদি এরকম একটা গণহত্যার শিকার হইতো, এবং সেটা হইতো, সেটা সম্ভাবনা আওয়ামী লীগ নিজেই তো ঘোষণা দিয়েছে, সেটা যে হইল না, সেই ক্ষোভটাকে চ্যানেলিং করে দিয়ে ইটকাটের উপর দিয়ে যে দিল, এইটা আমি মনে করি যে সেনাবাহিনী খুবই ওয়াইজ ডিসিশন নিয়েছে। তো ওই সময় গণভবন খুলে দেওয়া, মানুষ যাওয়া, ভাঙচুর করা, যত ক্ষোভ ছিল সব ইটকাটের উপর দিয়ে গেল, মানুষের জীবন রক্ষা হলো, এটা মনে বিউটিফুল ব্যাপার। সেই সাথে 5 তারিখের পর 3টা দিন অনেকটা প্রশাসন ছাড়াও ছিল, প্রশাসন ছাড়া অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। রাজনৈতিক দলগুলো সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু আমি বলতে পারি সেনাবাহিনী এখানে এই যে জনগণের এরকম বিপুল বিক্ষুব্ধ অবস্থাটাকে চ্যানেলিং করা, এইটা একটা টাফ ব্যাপার ছিল। ঘনবসতির দেশ, আপনি দেখেছেন, হ্যাঁ, গণভবনে এখানে মানুষের পা রাখার জায়গা ছিল না, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ সেখানে গেছে। তো ফলে এইটা যদি ধরেন বাড়ি বাড়ি লুটপাট শুরু হইতো, বাড়ি বাড়ি যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর তারা গণভবন না দিয়ে তারা যদি যেখানে যার হাতের কাছে আওয়ামী লীগ আছে মারা শুরু করতো, তাহলে আপনি চিন্তা করেন দেশের অবস্থাটা কোথায় যেত। কিসের 8 তারিখে সরকার, কিসের শপথ, হ্যাঁ, এটা তো কারবালার মতো অবস্থা। তো ফলে এখানে আমি একটা পয়েন্টটা শেষ করি, ফলে সেনাবাহিনী এটা এই জন্য সেনাবাহিনীকে আলাদাভাবে কখনো ধন্যবাদ দেওয়া হয়নি, মনে করি এটা সেনাবাহিনী ক্রেডিট পায়। আবার এট দ্য সেম টাইম বিগত 15 বছরে আমাদের অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়েছে, সেনাবাহিনীর মধ্যেও কিছুটা তো সমস্যা হয়েছে, এটারও সংস্কার দরকার। সেটা সেনাপ্রধান নিজেও বলছেন যারা অপরাধী তাদের চিহ্নিত করার ব্যবস্থা করা হবে, করা হচ্ছেও, সেটা হওয়াটা খুবই জরুরি। আর এট দ্য সেম টাইম সেনাবাহিনী তার বক্তব্যে একটাই কথাই বলেছেন, সেনাবাহিনী কি এটা আমাদের বুঝতে। দেখেন, বাংলাদেশের সেনাবাহিনী আমাদের জাতীয় আবেগের ব্যাপার। সেনাবাহিনী, আমরা টপ করাপ্ট অফিসারদের কথা বলছি না, ইভেন এই 15 বছরেও আমরা সাধারণ সৈনিকদের উপরে জনগণ আস্থা হারায়নি, টপদের উপরে বিরক্ত ছিল। আজিজ টাইপের লোকজনকে আমরা দেখছি, দেখা বিরক্ত হয়েছে মানুষ। কিন্তু আমি বলতেছি ইন জেনারেল সেনাবাহিনী, সৈনিক, তাদের সাথে বাংলাদেশের মানুষের যে একটা ইমোশনাল সম্পর্ক, এটা কেন ইমোশনাল সম্পর্কটা হলো, আমরা মনে করি আমাদের সেনা হলো গণসেনা, এটা আমাদের ফ্যামিলির পার্ট। সেনাবাহিনীকে আমরা কখনো বিচ্ছিন্নভাবে, এটা পাকিস্তান আর্মিকে যেভাবে দেখা হয়, অন্য দেশের আর্মিকে যেভাবে দেখা হয়, আমরা ওইভাবে কখনো দেখি না। আমরা দেখি এটা হলো আমাদের সার্বভৌমত্ব, আমাদের যে অবস্থান, আমাদের যে টিকে থাকা, আমাদের যে এক্সিস্টেন্স, এইটার একটা এন্টিটি আকারে আমাদের, আপনার কি বলবো, যে আমাদের অস্তিত্বের পার্ট হলো যে সেনাবাহিনী, সেটার সাথে আমাদের একটা ইমোশনাল সম্পর্ক আছে। ফলে আপনি রাজনীতি করেন, যাই করেন, কিন্তু আমাদের এখানে এক ধরনের সুশীলতা, এক ধরনের বুদ্ধিজীবিতা তৈরি হয়েছে, কথায় কথায় এন্টি সেনাবাহিনী পজিশন নিতে হবে, সেনাবাহিনী মানে জালেম, স্বৈরাচার, বুট পাড়া দেয়, এই যে বামপন্থী সাইকেল থেকে তৈরি হয়েছে। এই যে এটা হলো আপনার স্ট্যালিন আমলের যে সেনাবাহিনী দেখা, বা এরশাদের সেনাবাহিনীকে দেখে যে হোলসেল সেনাবাহিনীকে একটা স্বৈরাচারীভাবে আপনার তকমা দেওয়ার যে একটা সাহিত্যিক প্রচেষ্টা, এইটা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের একটা গণসেনা লাগবে, যে সেনাবাহিনীর সাথে এই যে আবেগের সম্পর্ক, এটা বলে শেষ করি। এই আবেগের সম্পর্কটা কিভাবে তৈরি হয়? আবেগের সম্পর্কের বেসিসটা হইলো যে সেনাবাহিনী সমস্ত কিছু আমি সমর্থন করি এরকম না। সেনাবাহিনীর আবেগের বেসিসটা তৈরি হয় তার মোরাল স্পিরিটের কারণে। আমরা মনে করি আমাদের সেনাবাহিনী অন্যায় করতে পারে না, আমরা মনে করি এই সেনাবাহিনী আমাদের উদ্ধার করবে, যখন সবকিছু ফেল করতেছে, যে কোনো দুর্যোগ উদ্ধার করবে, আমরা মনে করি এই সেনাবাহিনী সবার আগে জীবন দিয়ে হলে আমাকে আগলে রাখবে। এই যে সেনাবাহিনীর প্রতি আমার একটা মেসেনিক ট্রাস্ট, এটা আমাদের সন্তান তুল্য, একটা রাষ্ট্র, একটা দেশ, এটা যদি তার ধরেন বৃদ্ধ পিতা মাতা হয়, সেনাবাহিনীকে সে মনে করতেছে তার সেই সক্ষম জোয়ান ছেলেটা যে সব কিছু দিয়ে আগলায় রাখবে তাকে, হ্যাঁ, সমস্ত ঝড়ের মধ্যে বুক পাইতে দাঁড়াবে, এইরকম একটা জায়গা থেকে সেনাবাহিনীকে আমরা ব্যক্তি আকারে দেখি না, কিন্তু আমরা একটা প্রতিষ্ঠান আকারে তার সাথে, আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে আমি সাধারণ মানুষের সাথে কথা বলে দেখছি, তারা এই ইমোশনাল সম্পর্কটা ফিল করে। সেদিক থেকে
এই সেনাবাহিনীর এই ইমোশনাল সম্পর্কটা বজায় রাখার জন্য, এই ইমোশনাল হেলথটা রক্ষা করার জন্য 1 নাম্বার কাজ হলো তার মোরাল এবং স্পিরিচুয়াল হাইটটাকে বাড়ানো। এটা যত বাড়াবেন আপনি, যত উন্নত করবেন, এই ইমোশনাল সম্পর্কটা তত হেলদি হবে, তত স্ট্রং হবে। ধন্যবাদ। আমি একটু যেতে চাই মোকাররেবুর রহমান নাসিম ভাই কাছে। নাসিম ভাই, এবি পার্টি একটি রাজনৈতিক দল এবং এই পার্টির প্রতিনিধি আপনি আজ এসছেন আজকে আমাদের। রাজনৈতিক দলগুলো যারা, যে বলি যে কোনো রাজনৈতিক দল, বাংলাদেশের একেবারে দেশপ্রেমিক সেনাবাহিনী, আমরা দেখেছি যে কোনো দুর্যোগ দুর্বিপাকে যে সেনাবাহিনী আমাদের কাছে এগিয়ে আসে, যেটা আমরা দেখেছি জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আন্দোলনকারী তাদেরকে বুকে আঁকড়ে রেখে এক যা ফেসিবাদ পতনের দিকে, পতনের দিক থেকে যদি বলি সহযোগিতা করেছেন। যদি বলি একেবারে উনি যেটা বলছিলেন বঙ্গভবন ছেড়ে দেওয়া, বঙ্গভবন খুলে দেওয়া মানুষের ক্ষোভ প্রকাশ করার জন্য, আবার আওয়ামী লীগের পক্ষ থেকে যে সময় বলা হচ্ছে তারা ক্ষমতা ছাড়লে 5 লাখ 10 লাখ মানুষও মারা যেতে পারত, এরকম একটা ঘটনা বক্তব্য তাদের মুখ দিয়ে, সেই একটা পরিস্থিতিতে জুলাই আগস্ট অভ্যুত্থানের সেনাবাহিনীর হস্তক্ষেপে এমন একটা পরিস্থিতি থেকে জাতিকে রক্ষা করেছে বা আওয়ামী লীগকে রক্ষা করেছে, এরকম একটি কথা রনিয়া ভাই বলছেন। এই সেনাবাহিনীকে নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে, নেতাগুলোর মধ্যে এই ধরনের বক্তব্য আসাটা কতটুকু যুক্তিযুক্ত বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক সাংবাদিক ভাই রনি ভাইকেও, যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যেটি বলেছেন সেটি বাস্তব। রাজনৈতিকভাবে যারা দল করে তারা মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার উদ্দেশ্য নিয়েই করে। তারা লুটপাট করলেও দেখবেন বলে আমরা জনগণের জন্য কাজ করি। লুটপাট করলেও আপনি যদি বিগত দিনের ইতিহাসগুলো দেখেন, যারা আমাদের রাজনৈতিক নেতাদের এমন বৈশিষ্ট্য, আপনি আমাদের এই এখনকার সরকারের সময়ও যদি আপনি দেখেন, যাদের তালিকা করা হচ্ছে বিশাল অঙ্কের টাকা দেশের বাইরে পাচার করেছে, এবং আমাদের একজন মন্ত্রী মহোদয় নাকি সাবেক, যার গোটা বিশ্বে কয়েকটি দেশে 6 শতাধিক তার বাড়ি রয়েছে, কেউ কেউ বলেছেন 1500 তার বাড়ি রয়েছে। তো উনি তো রাজনীতিবিদ, উনি তো ওনার নির্বাচনী এলাকায় তো বলেছেন আমি জনগণের জন্য কাজ করছি। এই কথা বলে আমার আপনার সমস্ত স্বপ্ন লুটে পুটে খেয়েছে। আমরা দীর্ঘদিন পরে বুঝতে পেরেছিলাম, আশা করেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বিশেষভাবে রাজনৈতিক দলেরা ব্যর্থ হতে পারে, সফল হতে পারে, এটি ইতিহাস থাকবেই, কিন্তু ছাত্রদের নেতৃত্বে যেভাবে, ইয়াংদের নেতৃত্বে, টিনেজের নেতৃত্বে যেটা আমাদের দেশে প্রেক্ষাপট হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছে, সেইটার পরে আমাদের যেটা উদ্দেশ্য ছিল, স্বপ্ন ছিল, সেটা কি বাস্তবায়ন হয়েছে? সেখানেও হয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এনসিপি দল গঠন না করে তারা যদি বিরোধী দল সহ সরকারি দল যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের উপর যে একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করত, যে কোনো অনিয়ম হলেই তারা সেখানে মাঠে ময়দানে কাজ করত, দেখতেন সেখানে রাজনীতিবিদরা অনেকটা সাবলীলভাবে স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে দেশ পরিচালনার জন্য চেষ্টা করত। আমি যদি চিন্তা করি, আমাদের দেশে 20 কোটি মানুষ প্রায়, এখন তো 50-51টি রাজনৈতিক দলই আছে নিবন্ধিত, আরও 100টি হবে বা আরও 50টি হবে। এতগুলো দল কন্ট্রোল করাই তো একটা কঠিন কাজ, এবং এইভাবে আমাদের দেশকে যখন পিছিয়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র দেখবেন জনগণ সবার কাছে কিন্তু সম্পদ, সবাই বলে জনগণ আমার মূল টার্গেট, জনগণের সেবা করা আমার মূল টার্গেট, কিন্তু আপনি যখন দেখবেন একজন এমপি হওয়ার আগে যে সম্পদ, এমপির পরের যে সম্পদ, দেখেন কেউ বলছে 100 গুণ, কেউ বলছে 50 গুণ, কেউ বলছে 25 গুণ বেড়ে গিয়েছে। তো সব লুটপাট করছে। আমাদের দেশ কি এতটাই খারাপ? এই যে আমাদের রনি ভাই বলছিলেন যে সেনাবাহিনীর কথা, আসলে শুধু সেনাবাহিনী তো বললে হবে না, আমাদের দেশের মানুষ যে এত ভালো। আপনি বলছিলেন যে 3 দিন সরকার ছিল না, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমরা কাউকে আহত করিনি, কাউকে মারিনি, যার কারণে 5 লক্ষ মানুষ মরেনি, 10 লক্ষ মানুষ মরেনি। আমরা উশৃঙ্খল না, আমরা কিন্তু অনেক ভালো মানুষ, নীতিগতভাবে, নৈতিকভাবে জনগণ ভালো। কিন্তু এই জনগণকে আমরা অনেক সময় ভায়োলেন্স শেখাতে বাধ্য করি। যদি আপনি দেখেন রাষ্ট্র ভায়োলেন্স করায়, সেনাবাহিনীর মাধ্যমে হোক, পুলিশের মাধ্যমে হোক, সাংবাদিকদের মাধ্যমে হোক, জনগণের উপরে ভায়োলেন্স করেছে। আর একটি সুশীল সমাজের বুদ্ধিজীবীরা এই ভায়োলেন্সটাকে জনগণের উপরে দোষ চাপিয়ে দিয়েছে, দাঙ্গাবাজ বলে, জঙ্গি বলে, দুষ্কৃতকারী বলে, হামলাকারী বলে। এগুলি কাদের উপরে আক্রমণ হয়েছে? সব জনগণের উপরে। এই ছাত্র গণ অভ্যুত্থান যারা করেছে তাদেরকেও কিন্তু জঙ্গি বলা হয়েছে কোনো কোনো জায়গায়, তাদেরকেও কিন্তু বলা হয়েছে দুষ্কৃতকারী কোনো কোনো জায়গায়, তাদেরকেও বলা হয়েছে যারা দেশের ক্ষতি করতেছে। কিন্তু যখন আলটিমেটলি সরকারের পতন হয়ে গেছে, ওই গ্রুপ কিন্তু এখন আবার চুপ মেরে গেছে।
আগামী দিনে কি বলবে একটু অপেক্ষা করতে হবে। সুতরাং আমাদের রাজনৈতিক যে সমস্ত দলগুলো বাংলাদেশে আছে, এখন আছে বা আগামী দিনে আরও আসবে, তাদের সত্যিকারেরই উচিত জনগণের জন্য কাজ করা। আপনি যদি একটু পার্শ্ববর্তী দেশের দিকে লক্ষ্য করেন, কলকাতাতে এখনও সাইকেল চালিয়ে নির্বাচন করে, সাইকেল চালিয়ে পার্টি অফিসে যায় এমন লোক পাবেন 2-4 জন। আমাদের দেশে কি পাবেন? আমাদের দেশে সংস্কৃতি গড়ে তুলেছে। আমাদের দেশে একজন এমপি প্রার্থী যদি 5টা গাড়ি, 2টা বড় দামি গাড়ি, প্রাডো গাড়ি না নিয়ে যায়, 200 যদি মোটরসাইকেল সাথে না থাকে, বলে ওর তো ভোট নাই, ও কিভাবে আমার সাথে জনগণের উপকার করবে? জনগণ পারসেপশনটা এভাবে আমাদের ভিতরে তৈরি করা হয়েছে যে আপনার সাথে কেউ নাই, আপনাকে 10টা গাড়ি নিয়ে ঢুকতে হবে, 200 মোটরসাইকেল নিয়ে ঢুকতে হবে, হাই হোসেন করে রাস্তা ব্লক করে যেতে হবে, তবে না আপনাকে বলবে যে আপনি একটা নেতা। কিন্তু এটা তো আসলে আমাদের জন্য এক অর্থে রাষ্ট্রের ক্ষতি, দেশের ক্ষতি, জনগণেরও ক্ষতি। এখন কি সেই ভবিষ্যতে আপনি যেই কথাগুলো বলছেন, ভবিষ্যতে কি সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হবে বলে মনে করেন? আপনি কি মনে করেন কিনা যারা সাংসদ হবেন তারা পাবলিক গাড়িতে চড়বেন কিংবা তারা নদীতে গোসল করবেন? এক নেতা বলেছিলেন যে আসলে বুড়িগঙ্গা নদীকে যদি পরিষ্কার করতে হয়, সাংসদদেরকে অন্তত মাসে কিংবা বছরে একবার নদীতে গোসল করা দরকার। হ্যাঁ, এই পরিবেশকে আসলে কখনো তৈরি হবে যে পরিবেশ, সেই স্বপ্নের কথা আপনি বলছেন? বলা সহজ, করা কঠিন। কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের রাজনীতিবিদদের বিষয়টি ভাবা দরকার। জনগণ বলছে কথা, এই কথাটাকে আপনাকে অন করা দরকার। আপনি ভাবছেন যে একজন এমপিকে শুধু ওখানে কেন, চিকিৎসার ক্ষেত্রেও তো তাই বলা হচ্ছে যে আপনি চিকিৎসা নিতে নির্দেশ দিয়ে দিন যে বাংলাদেশের কোনো এমপি, ডিসি, এসপি, সামরিক বেসামরিক কোনো কর্মকর্তা দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে পারবেন না। দেখেন আমাদের দেশে নিয়মিতভাবে আপনি খেয়াল করেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়াতে এখন বন্ধ। ইভেন আমাদের দেশে যাদের একটু পয়সা আছে, গ্রামে গঞ্জে দেখেন তারাও ইন্ডিয়াতে যাচ্ছে। তার মানে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের সম্মান যতটুকুই থাকুক, তারা মনে করে যে বাইরের দেশের চিকিৎসা ভালো। এই জায়গায় আমাদের রাজনীতিবিদদের কাজ করতে হবে। আমি যে কথা বলছিলাম, আসলে আমাদের রাজনৈতিক যারা নেতা তাদেরকে দায়িত্বশীল বক্তব্য দেওয়া দরকার কিনা। আমি একটা কথাই আপনাকে প্রশ্নটা ক্লিয়ার হয়নি, যদিও যেটা বলছিলাম যে সেনাবাহিনী বা আমাদের গৌরবের একটি বাহিনী, স্বাধীনতা সার্বভৌমত্বের অনন্য প্রতীক, এই সেনাবাহিনীদেরকে নিয়ে বক্তব্য দেওয়াটা কতটা যুক্তিযুক্ত, এই কথার প্রশ্ন উত্তর আমি পাইনি আপনার। সেনাবাহিনীর ব্যাপারে আমাদের কথা অবশ্যই বলা যেতে পারে, যতটুকু প্রয়োজন ততটুকু। শুধুমাত্র দোষারোপ করার জন্য, শুধুমাত্র বলার জন্যই বলা, এটা তো আমাদের জন্য ঠিক হতে পারে না। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে সেটাই করছি। এবং আমি এই জায়গায় মনে করি যে সেনাবাহিনীর সমালোচনা করার সুযোগ আছে যতটুকু প্রয়োজন। কিন্তু সেনাবাহিনী আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে এখনকার পর্যন্ত, এই 24-এর আন্দোলন পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত জনগণের পক্ষে ছিল এবং ইতিবাচক ছিল। এবং আমাদের ওই জায়গাটাই মেন করতে হবে যে আমি কতটুকু বলতে পারি বা বলা উচিত। ধন্যবাদ রনি ভাই। আমার কাছে আপনার একটি ফেসবুকের একটা বক্তব্য জানতে চাইবো আপনার কাছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের পর যখন নিউজ পড়ছেন তখন অনেকে মন্তব্য করে, নিশ্চয়ই আপনি জানেন। মন্তব্যের একটি কলামে ছিল, কেউ কেউ লিখেছেন, 16 জুলাই গোপালগঞ্জে এনসিপি নেতাদের সেনাবাহিনী উদ্ধার না করলে পরিস্থিতি অন্যরকম হতো। আসলে তো তাই নাকি? আসলে বিষয়টা কেমন? দেখেন, ব্যাপারটা এরকম না যে ধরেন আপনি সেনাবাহিনী সমালোচনা করলেন, কিন্তু সেনাবাহিনী তার যে ডিউটি, এই জন্য আপনার প্রতি এটা পালন করা বাদ দিয়ে দিবে। এই দুইটা ঘটনাকে মেলানোর কোনো সুযোগ নেই। সেই এনসিপির নেতাকর্মীরা সেনাবাহিনীকে ধরলাম মানে খুব অন্যায়ভাবে একটা সমালোচনা করে, এটা জনগণ বিচার করবে। ভাই যেটা বললেন যে সেনাবাহিনী সমালোচনা করা যাবে, তাও যাবে না তা তো না, করা যাবে, কিন্তু আপনি সেটা কিভাবে করছেন, লজিক্যালি করছেন কিনা, সেটার মধ্যে সত্য আছে কিনা, নাকি জাস্ট মন গড়া কিছু কথাবার্তা বলছেন, সেটা জনগণ বিচার করবে। তো ধরেন সে অন্যায়ভাবে একটা সমালোচনা করলো, এই কারণে সেনাবাহিনী কি তার দায়িত্ব পালন করবে না? তা তো করেছেন। হ্যাঁ, এই দুইটাকে মিলানোর কথা না যায়। আচ্ছা, এবার সেনাবাহিনী তো একটা দায়িত্ব পালন করছে, সবকিছু ভালো করছে, এখানে যেখানে সেনাবাহিনী আলোচনা করা দরকার, যেখানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে আরও ডেভেলপ করা দরকার, সেটাই জন্য বাদ দিয়ে দিবেন, তা তো করা যাবে। কিন্তু ব্যাপার হলো কি, দেখেন আমাদের এই সেনাবাহিনীটা অন্যান্য দেশের সেনাবাহিনী যেভাবে গঠিত হয় সেরকম না। এইটা একটা ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে গঠিত বাহিনী না, এইটা সরাসরি রণাঙ্গনের যুদ্ধের মধ্যে দিয়ে গঠিত বাহিনী। এইটা সেনাবাহিনীটা, এটা জিয়া রহমানের বাহিনী, অন্যভাবে বললে এইটা জিয়া রহমানের বাহিনী, মানে জিয়া রহমান ব্যক্তিগত বাহিনী না, বলতেছি ওই স্পিরিটের কথা বলতেছি, যে স্পিরিটের মধ্য দিয়ে সে তার বউ ছেলে মেয়ে কোনো কিছুর চিন্তা না করে উই রিভল্ট। হ্যাঁ, এই যে অবস্থাটা না, এইটা কোনো ব্যুরোক্রেটিক না। আগে আপনি স্টেট করছেন, তারপরে এবার একটা বাহিনী দরকার, বাহিনী করেন, দেশ বিদেশ থেকে অস্ত্র কিনেন, হ্যাঁ, তারপরে সেনাবাহিনীকে বেতন টেতন। নো,
এইভাবে হয় না। এই বাহিনী যা ছিল তাই নিয়ে নেমে গেছে। শুধু নেমে যায় না, নিজের রুটি অন্যকে ভাগ করে খাওয়াইছে, সাধারণ ছাত্র জনতাকে ট্রেন আপ করাইছে, ট্রেন আপ করে এখানে সশস্ত্র যুদ্ধ শুরু করে দিয়েছে পলিটিক্যাল ডিসিশন আসার আগেই। কলকাতার লোকজন কলকাতা থেকে ওখানে বৈশা বৈশা রাজনৈতিক ডিসিশন আসার আগেই এখানে জনযুদ্ধ শুরু হয়ে গেছে, ঘোষণা দিয়ে দিয়েছে। শুধু না, শুরু করে দিছে যুদ্ধ, ফাইট শুরু করে দিছে। লোকজনরা এই চাষা, কৃষক, মজুর, শ্রমিক যা পাইছে হাতের কাছে এই ইয়াংদের কিনে নামাই যায়। এটা হলো সেই সেনাবাহিনী। সো এই জন্য আমি বললাম যে এই সেনাবাহিনীর সাথে এই যে ইমোশনাল সম্পর্কটা আপনি তত শক্তিশালী, তত উন্নত করতে পারবেন যত আপনি এটাকে মোরালি এবং ট্রুথফুলনেসের দিক থেকে যত হাইয়ে নিয়ে যেতে পারবেন। সেই জন্য এই গোটা 15 বছরে যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে খুব প্ল্যান করে, সেনাবাহিনীকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সেনাবাহিনীর কাউকে অনেক অনৈতিক কার্যক্রমের মধ্যে জড়িত করা হয়েছে, যাদের কয়েকজন আপনি দেখবেন কারাগারেও আছে। তো ফলে এইটার একটা টোটাল সংস্কার, আপনি অন্যান্য প্রতিষ্ঠানে যেরকম সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলছেন, সেনাবাহিনী সংস্কার নিয়ে অনেকগুলো মিটিং হয়েছে, অনেকগুলো সেমিনার সভাতে আমরাও কথা বলছি। সেনাবাহিনী ডেফিনেটলি সংস্কার দরকার। কেন সংস্কার দরকার? বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, আপনি হাসিনা এত কিছু নষ্ট করার পরেও একমাত্র প্রতিষ্ঠান যেইটা আপনার ধরেন এই বিপদের সময় একটা ট্রানজেকশনাল রোল প্লে করতে সক্ষম হয়েছে, এটা সেনাবাহিনী। আর তো ওইটা কাউকে দেখা যায় না, দেখাও যায়নি, কাউকে সে পদক্ষেপ নিতেও পারে না। তো তাইলে এই প্রতিষ্ঠানটাকে আপনি আরো ফাইন টিউন করেন। 15 বছরের যে ড্যামেজটা রিপেয়ার করার দরকার আছে, রিপেয়ার করে সেনাবাহিনীর সাথে এই যে গণবাহিনী বা যে গণসেনার যে কথা আমি বলতেছি, আমাদের এই গণ সম্পর্কটাকে আপনি এমন একটা জায়গায় নিয়ে যান যাতে বাংলাদেশের জনগণের যে স্পিরিট, গুডউইল যেটা বললেন, এবং সেনাবাহিনীর যে ডিসিপ্লিন, এই দুইটার মধ্যে একটা সমন্বয় থাকার মধ্যে আমাদের দেশ গঠন করতে হবে। আমাদের মূল কাজ 5 তারিখের পরে একটা রাষ্ট্র গঠন করা, যে রাষ্ট্রটা জনগণকে সার্ভ করবে। যেখানে আলোচনা করছিলেন যে পলিটিক্স মানে, আমরা বললাম কি পলিটিক্সের অর্থটা চেঞ্জ হয়ে গেছে 5 তারিখের পরে। এখন পলিটিক্স মানে হলো ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। আগে এরকম না যে 50 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবেন, 500 কোটি টাকা চুরি করবেন, 5,000 কোটি টাকা বিদেশে পাচার করবেন আর জনগণ বলে চিৎকার করবেন, ওটা না। এখনকার পলিটিক্স হলো ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। আপনি যে অবস্থায় যেভাবে আছেন জনগণের সাথে মিশে। ধন্যবাদ দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। বিরতির আগে বলছিলাম আমরা আলোচনা করছি আজকে বড় হলে লজ্জিত হবে, বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, আছেন ASM মোকাররেবুর রহমান নাসিম, এবি পার্টি ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক। দুজনের সাথে আলোচনা চলছিল বিষয় নিয়ে। আমরা একটু বিরতির পর একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সময় বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একটু যেতে চাই নাসিম ভাইয়ের কাছে। নাসিম ভাই, আজকে নিশ্চয় একটা খবর আপনি পেয়েছেন, বেশ করে নির্বাচনের পথে হাঁটছে সরকার, একেবারে বলা যায়, যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হিসেব করেই নির্বাচন কমিশন তার কাজ করে যাচ্ছে। সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা প্রতিনিয়ত বক্তব্য দিয়ে যাচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সময় পিছানোর কোনো সুযোগ নেই। আজকে নির্বাচন কমিশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা অর্থাৎ রোডম্যাপ খসড়া চূড়ান্ত হয়ে গেছে এবং অনুমোদন মিললে খসড়া প্রকাশ করা হবে এবং সেই সাথে 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে। এবং সেই সাথে আরেকটা কথা বলেছেন, যেখানে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী যারা প্রবাসী আছেন তারাও ভোট দিতে পারবেন। এই তিনটে বিষয় কিন্তু মুজিবুর রহমান মঞ্জু ভাইয়ের একটি বক্তব্য আমরা এখানে আপনাকে তুলে ধরতে। তিনি বলেছেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে দেশ অন্ধকারে যাবে, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। এবং তিনি বলেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সমর্থন, সেই সাথে বলেছেন কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ করা না গেলে, অর্থাৎ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ করা না গেলে আগামী নির্বাচন ঘিরে বিপর্যয় নেমে আসতে পারে বলে তিনি আশঙ্কাও করেছেন। এবং আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে আসলে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই প্রস্তুতি সরকারের আছে কিনা, আবার জুলাই সনদের ভিত্তিতে আপনারা একটা নির্বাচন দাবি করছেন, এরকম একটা বক্তব্য প্রকাশ হচ্ছে। আসলে এই দাবিগুলো শুধু আপনাদের নয়, এনসিপিরও দাবি আছে, জামায়াতেরও দাবি আছে।
তাহলে যারা সরকারে আছেন, নির্বাচন কমিশনে যারা আছেন, তারা হাঁটছেন এক পথে, রাজনৈতিক দলকে কোনো কোনো রাজনৈতিক দলকে ভিন্ন পথে হাঁটছে কিনা? আসলে দেখেন, আমাদের ২৪-এর পরে, জুলাই অভ্যুত্থানের পরে যেটা আমাদের সবচেয়ে আশা আকাঙ্ক্ষার জায়গাটা, সেটা হচ্ছে যে প্রতিটা সেক্টর আমাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই সেক্টরগুলোকে রিফর্ম করা প্রথম, তারপরে বিচার করা যারা ফ্যাসিস্ট তাদের, তারপরে নির্বাচন করা। তিনটে তো মূল ইস্যু ছিল। তো মূল ইস্যুগুলোতে যদি আমরা লক্ষ্য করি, এখন পর্যন্ত বিচার যেভাবে চলছে, যে গতিতে চলছে, তাতে করে বিচারের কিন্তু নিষ্পত্তি করে নির্বাচন করা 12ই ফেব্রুয়ারি, এটা অনেকের কাছেই মনে হচ্ছে দুরূহ। এক। ২ নম্বর হচ্ছে যে ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র যেটা 5ই আগস্ট আমাদের প্রধান উপদেষ্টা করেছেন, সেই জায়গাটা যদি আমরা একটু চিন্তা করে দেখি, তো এটা এক ধরনের কসমেটিক্স টাইপের হয়েছে, অর্থাৎ প্রলেপ টলেপ লাগিয়ে দিয়ে একটা ঘোষণা করা হয়েছে। আপনি যদি ইতিহাসের দিকে একটু নজর দেন, দেখবেন যে ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমাদের যে ৭২-এ আমাদের যে সংবিধান তার তৈরি হয়, সেই সংবিধানটাকে কিন্তু আমাদের মধ্যে দেখা গেছে যে এমনভাবে সাজানো গোছানো হয়েছে যে আমলাতান্ত্রিক যে বিষয়গুলো অথবা আগের সরকারের বা রাষ্ট্রের ব্রিটিশদের যে ধ্যান ধারণাগুলো, স্বপ্নগুলো, সবই কিন্তু ওখানে রয়ে গেছে। এরপরে যখন আমরা ৯০-এর গণ অভ্যুত্থান করলাম, আবারও সংবিধান নিয়ে কথা হলো, আমরা কিন্তু সেই জায়গায় আসতে পারিনি। দেখা গেছে সঙ্গে ধারাবাহিকতা রক্ষার কথা বলে ওইটাই রয়ে গেছে। এখন আমরা আবার যখন জুলাই ঘোষণার মাধ্যমে বলছি যে আমরা সংবিধানের মধ্যে নতুন কিছু আনতে চাই, যেগুলো আমাদের এখন প্রয়োজন, আমরা ব্রিটিশদের অথবা ৭১-৭২-এর ঘটনা অথবা ৯০-এর ঘটনা নিয়ে আমরা যেতে চাই না। আবারও দেখা যাবে এটাকে সেখানে বলছে যে গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক সরকারে থাকার জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান চেঞ্জ হবে। এবং এইটার পরে যেটা ঘোষণা হয়েছে সেটা বলা হচ্ছে যে পরবর্তী সরকার যারা ফর্ম করবে, তারা আগামী ২ বছরের মধ্যে এটা সম্পন্ন করবে বা ২ বছর পরে করবে। তাতে করে জামাত, এনসিপি সহ অন্যান্য দলগুলো স্বাভাবিকভাবে শঙ্কা বোধ করেছে যে আসলে হবে না, অথবা এমনটা হবে যেটা তাদের পক্ষেই সম্ভব হবে, যেটুকু মেনে নেওয়া, অর্থাৎ যারা ক্ষমতায় আসবে তারা। যারা ক্ষমতায় আসবে তারা বলতে কাউকে এখানে আমি মিন করছি না, আপনিও আসবেন অথবা আরেকজনও আসবে, আসুক না কেন, কিন্তু যদি আপনার পক্ষে হয় আপনি সেটা করবেন, আপনার যদি বিপক্ষে হয় সেটা আপনি করবেন না, সেটাকে আপনি স্কিপ করে যাবেন। এটাই যদি হয় তাহলে জুলাই ঘোষণাপত্র এখন ডিক্লেয়ার করতে হবে যে এটা কখন থেকে বাস্তবায়ন হবে এবং আইনি ভিত্তি দিতে হবে। যদি আইনি ভিত্তি না হয় তাহলে এটার তো কোনো বাস্তবতা থাকবে না। এইটাকে কারণেই আমরা মনে করছি যে যদি জুলাই ঘোষণাপত্রের আলোকে সরকার, ঘোষণাপত্র না জুলাই সনদ, জুলাই সনদ যেটা হবে, ঘোষণাপত্রের পরে যেটা সনদ আকারে যেটা আসবে আমাদের সবার স্বাক্ষর হবে। তো এখন এই জায়গা থেকে আমরা যদি পিছিয়ে যাই তাহলে আমরা নিশ্চয়ইভাবেই সন্দেহ করতে পারি, শঙ্কা প্রকাশ করতে পারি যে আগামী নির্বাচনটা গতানুগতিক নিয়মতান্ত্রিক অথবা সরকার যে নিয়মতান্ত্রিক পদ্ধতি রক্ষার নির্বাচনটা হয়ে যাবে, এটাই আমরা মনে করি। কিন্তু সেক্ষেত্রে মনে হয় কিনা যে এত সব দাবি যদি পূরণ না হয়, সেক্ষেত্রে নির্বাচন পেছানোর একটা সুযোগ তৈরি হচ্ছে কিনা? এখানে তো সুযোগ একটা গোষ্ঠী দাবি করতেই পারে যে এতগুলো বিষয় যখন আসবে, বিশেষভাবে যদি আমরা এনসিপি, জামাত, এবি পার্টি, জাতীয় পার্টি সহ যদি আমরা দেখি, তাদের বক্তব্য কিন্তু এই তিনটার উপরেই, যে সংস্কার হবে, বিচার হবে, তারপরে ভোট হবে। তো এগুলি তো স্বাভাবিকভাবে আপনার ফেব্রুয়ারিতে ভোট হলে তো ডিসেম্বরের মধ্যে আপনাকে সব কিছু রোডম্যাপ ডিক্লেয়ার করে ফেলতে হবে বা রোডম্যাপ মানে কার্যক্রম শুরু করতে হবে। সো এটা তো মানে কঠিন হয়ে যাবে। তো সুতরাং আমরা তো কেউ মনে করতেই পারি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া টাফ। ধন্যবাদ আপনাকে রেজাউল করিম রনি। যে কথা আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, আসলে সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের পথেই হাঁটছে এবং তারা তাদের কার্যক্রম চলেছে। বলছে নির্বাচন কমিশন বলছে রোডম্যাপের খসড়া চূড়ান্ত 10 সেপ্টেম্বর তারা ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করে, তার মানে বোঝা যাচ্ছে তারা একেবারে নির্বাচনের পথেই একেবারে পুরোপুরি হাঁটছে। এই ক্ষেত্রে আবার বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দাবি, এই দাবিগুলোকে আসলে তারা কি নির্বাচন থেকে একটু ভিন্ন পথে হাঁটছে কিনা? দেখেন, আপনি 16-17 বছর এমন একটা প্রক্রিয়া ছিলেন যেখানে ভোটবিহীন নির্বাচনের একটা সংস্কৃতি ছিল। তার মানে এখন গুরুত্বপূর্ণ হলো ভোটাধিকার। হাসিনাও তো নির্বাচন করছে, তাই না? সে উৎসব মুখর নকল সুরের গান বাজায় নির্বাচন আমরা দেখছি না? কিন্তু এখন আমাদের যেটা দরকার, একটা ভোটাধিকার প্রতিষ্ঠা করা দরকার। ভোটাধিকার নাগরিকের যে সার্বভৌম অধিকার, সেইটাই তো নাগরিকরা ভুলে গেছে এক্সারসাইজ করতে। এবং ক্ষমতার সাথে নাগরিকের সম্পর্ক সরাসরি স্থাপিত হবে ভোট প্রয়োগের মাধ্যমে। ফলে এখন যে রাজনৈতিক দলই হোক, যেটা যত বড়ই হোক, যত ডিসিপ্লিনারি হোক, যাই হোক, আপনি মনে করেন আপনি জনগণের সাথে জনগণের স্বার্থে রাজনীতি করেন, সেখানে আপনি যখন নির্বাচন বিরোধী বা আপনি নির্বাচন কোনো না কোনোভাবে পিছানোর আপনার একটা ফন্দি আছে,
এইটা আপনার রাজনীতির জন্য আত্মঘাতী, যে দলই করুক। কারণ আপনি তো যদি জনগণ মিন করেন, তাহলে জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক স্থাপনের পদ্ধতি প্রক্রিয়া হইল কি ভোটাধিকার। ফলে তার মানে আপনাকে ভোটাধিকারের দিকে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই যদি আপনি রাজনীতি মিন করেন। আর অন্য কিছু মিন করলে সেটা হাসিনার পরিণতি, হাসিনার মডেল। ভোটবিহীন ক্ষমতা একটি হাসিনার মডেল। সেটা যত বড় সুফিয়া এসেই থাকুক কেন ক্ষমতায়, যত বড় আন্তর্জাতিক লেভেলের ব্যক্তি এসে থাকুক না কেন ক্ষমতায়, সেটা হাসিনার মডেল, আমরা বহুবার বলছি। কিন্তু এখন ভোটটা করার ক্ষেত্রে আপনি যখন শর্তের কথা বলবেন, অমুক তমুক হইলে নির্বাচন, আপনি ডেমোক্রেসি মিন করেন না। নির্বাচন এখানে ভোটাধিকার প্রতিষ্ঠা করা মূলক একটা নির্বাচন আমাদের লাগবে, এটা কোনো শর্তের ব্যাপার না। বাকি যে শর্তগুলো, এটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো আপনার গোটা রাষ্ট্রেরই আপনার পুনর্গঠন দরকার। সেখানে আপনি এখনও সংস্কারকে নির্বাচনের শর্ত আকারে যখন দেখেন, আপনি অভ্যুত্থানও মিন করেন না, পলিটিক্সও মিন করেন না। অভ্যুত্থান হওয়ার মধ্যে দিয়ে দেশে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে। আপনি চাইলেও আর 5 তারিখের আগে বাংলাদেশকে ব্যাক করাইতে পারবে না। এখন পলিটিক্যাল পার্টি হিসাবে আপনার দায়িত্ব হলো এই সেকেন্ড রিপাবলিকে আপনি কীভাবে কন্টেইন করবেন, কীভাবে ধারণ করবেন। সেটা কি আপনি একটা বৈপ্লবিক পরিবর্তনের দিকে নিয়ে যাবেন, নাকি আপনি গ্র্যাজুয়ালি এটা এক্সিকিউট করবেন। কিন্তু এক্সিকিউট করা না করাকে বিভিন্ন আমলাতান্ত্রিক শর্তাধীন করার মধ্যে দিয়ে এটাকে নির্বাচন সংস্কার মুখোমুখি দাঁড় করানো, এটা অ্যাবসোলিউটলি একটা পলিটিক্যাল চাওয়াজ তৈরি করবে। এখানে নির্বাচন সংস্কার তো না কেবল, এখন তো বলা হচ্ছে নতুন সংবিধান চাওয়া হচ্ছে। নতুন সংবিধান করেছে, চাওয়া কোনো অন্যায় না। এবং ডেফিনেটলি আমাদের এই সাংবিধানিক ব্যবস্থার উন্নতি লাগবে, এই সাংবিধানিক ব্যবস্থার পরিবর্তন লাগবে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা কীভাবে করবেন, সেটা আপনি একটা অভ্যুত্থান হয়েছে, কিন্তু আপনার সমস্ত আচরণ, কারো আচরণ দেখতেছি বিপ্লবী আচরণ। সেসব আচরণ করে তো লাভ নেই। অভ্যুত্থানে এটা গ্র্যাজুয়ালি বিপ্লবী পদ্ধতিতে হয় না, এটা হয় একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে। আপনি নতুন সংবিধান চান, তাহলে আপনি সংবিধান সংস্কার কমিশন করছেন কেন? আপনি যদি নতুন সংবিধান মিন করেন, তাহলে তো সংবিধান সংস্কার কমিশন করবেন। আপনি ডিরেক্ট গণপরিষদে চলে যাবেন, হানা ভোটে চলে যাবেন, সংবিধান নতুন করে সংবিধানে এই সরকারটাই একটা সাংবিধানিক পরিষদ গঠন করল না কেন? 1 বছর তো কম সময় না, এতদিনে তো নতুন সংবিধান পাওয়া যাওয়ার কথা ছিল। সো আপনি যেটা মিন করেন আর যেটা বলেন, দুটোর মধ্যে একটা পার্থক্য থাকলে জনগণ আপনাকে ট্রাস্ট করতে পারবে না। ফলে এখন প্র্যাকটিক্যালি যেটা করতে হবে, এখানে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে একটা ডেমোক্রেটিক প্রসেস শুরু করতে হবে। এখানে নির্বাচন চায় না কারা? এখানে নির্বাচন চায় না, দেখেন আপনার আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আপনার এটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স একটা প্রেস স্টেটমেন্ট আপনার করছে। সেটা হলো এই ভারতে যে আওয়ামী লীগ কার্যালয় খুলে এখানে যে তৎপরতা চালাচ্ছে, সেটার ব্যাপারে তারা একটা কনসার্ন ব্যক্ত করছে। এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। এখন এখানে ইলেকশনটা চায় না কারা? যারা এখানে ইলেকশনে আওয়ামী লীগের একটা হিস্সা রাখতে চায়। আওয়ামী লীগকে না রাখলে তারা মনে করবে যে ইলেকশনটা এটা করতে দেওয়া যাবে না। সেই প্রক্রিয়া নানাভাবে শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের রাখা, ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগ রাখা, এই করা। কিন্তু তারা বুঝতেছে না যে ইনক্লুসিভনেস, গণতান্ত্রিক উত্তরণ মানে হলে কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং রাজনীতি এক জিনিস না, এবং একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করা দরকার ছিল। সেটা যে আপনি করতে পারলেন না, সেটার একটা মন্দের ভালো বিকল্প হিসেবে নির্বাচন। কি আপনি যদি আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন করেন, ঘটনাটা কি ঘটবে? ঘটনা যে ঘটবে, এই যে নীরব সমর্থকগুলো আছে, আমি ক্রিমিনালদের কথা বলছি না, সমর্থকগুলো তারা এই ভোটটাকেই, আপনি যদি তাদের সাথে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কে আমরা আবদ্ধ আগেই বলছি, আপনি যদি তাদেরকে নৌকা মার্কা ছাড়া অন্য মার্কাগুলোতে, যে মার্কা পছন্দ, যে দল পছন্দ, সেই মার্কা যারা যখন পুনর্বাসিত হয়ে যাবে, তার মধ্যে অটো এটা একটা রিকনসিলিয়েশনের কাজ করবে। ইলেকশনটা এখন মূল সংস্কার হয়ে যাচ্ছে। রিকনসিলিয়েশন হওয়ার মধ্য দিয়ে তখন আওয়ামী লীগের যে ব্যাক করার এই যে চান্সেস, এইটা এমনিতে 90% কমে যাবে। কারণ তার ইনটেক সমর্থকদের একটা বড় অংশ বাই দিস টাইম অন্যান্য পলিটিক্যাল পার্টির মধ্যে পুনর্বাসিত হয়ে যাবে। আমি বলছি সমর্থকদের কথা। এই কোনো বুদ্ধিজীবী সাংবাদিক বলতেছেন তাদের 1 কোটি ভোটার আছে। ফলে ভোটাধিকার প্রতিষ্ঠা করাটা খুবই ইম্পর্টেন্ট। সেইখানে আপনি যে দলের সমর্থকই হন, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের এই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার মধ্য দিয়ে আপনি বেসিক্যালি এই সংস্কার প্রক্রিয়া যেটা, এটার একটা মূল কাজটা আপনি শুরু করতে পারলেন। তারপরে এখন আমরা কোন ধরনের বাংলাদেশ চাই না, এটা 5 তারিখে বাংলাদেশের জেনজি জেনারেশন রায় দিয়ে দিচ্ছে। রনি ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি, মানে আপনি কি বলতে চাচ্ছেন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে বেনিশ করার একটা সুযোগ হবে, এটা বলতে চাচ্ছেন? আওয়ামী লীগকে বেনিশ তো আপনি করতে পারলেন না, কারণ আপনি তো আওয়ামী কাঠামোর মধ্যে দেশ চালাচ্ছেন। অন্যান্য প্রতীকের আন্ডারে চলে যায়, এটা একটা বড় সংখ্যা, আমি বলছি ডাইভার্ট হইলে এটাও একটা পুনর্গঠন, এইটাও একটা সংস্কার, এইটাও একটা রিকনসিলিয়েশনের প্রক্রিয়া। মন্দের ভালো, আমি বলতেছি এটা আইডিয়াল। কিন্তু আরেকটা দিক থেকে আওয়ামী লীগকে ঠেকানোর সবচেয়ে বড় পদ্ধতি কি? বড় পদ্ধতি হলো একটা ডেমোক্রেটিক নাগরিক ভিত্তিক বাংলাদেশ কায়েম করা, যেখানে আর ট্রাইবাল পলিটিক্স চলবে না, যেখানে আমার মামাই সেরা, আমার ভাগ্নেই সবচেয়ে যোগ্য, আমার টুঙ্গিপাড়ার লোকই সবচেয়ে অগ্রাধিকার পাবে, আমার পরিবারই সেরা। এই রাজনীতিটা চলবে না যেই কাঠামোর মধ্যে। সেইটা যদি আপনি বন্ধ করতে পারেন, আপনি যদি রিয়েলি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মর্যাদা বোধের ভিত্তিতে
একটা রাষ্ট্রকে গঠন করতে পারেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ন্যাশনাল ইন্টারেস্ট সবার আগে, এরকম একটা জায়গায় যদি রাষ্ট্রকে নিতে পারে, এমনিতে আওয়ামী লীগ এখানে ইনভ্যালিড হয়ে যাবে। আপনার অ্যান্ড্রয়েড ফোন আসার পরে আপনার বাটন নোকিয়া ফোনের কোনো কাজ আছে? বেরিশ হয়ে গেছে না, মানে কার্যকারিতা থাকবে না। ফলে আওয়ামী লীগকে আপনি ওইভাবে আপনি গণতান্ত্রিক বাংলাদেশ যদি মিন করে এখানে শেষ করে দিয়ে একটা পয়েন্ট যেটা বললে, ফলে এখানে আমাদের বাকি যে ইস্যুসগুলো, যে সংস্কার, আমি সংস্কার কথাটা বলি না, আমি বলি পুনর্গঠন লাগবে বাংলাদেশের। কোনো প্রতিষ্ঠান ওয়ার্ক করে নাই। এইবার এই পুনর্গঠন প্রক্রিয়াটা আপনি কি জনগণকে আন্ডারমাইন করে একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়া করতে পারবেন? নো, করতে পারবেন না। আপনি সংস্কার মিন করেন, কৃষি সংস্কার কমিশন কোথায়? কৃষি প্রধান দেশ, এসব হাবিজাবি কথা বললে হবে? তার মানে আপনার কিন্তু জনগণ মিন করতে হবে। মানুষ এই জিনিসপত্রের দাম আজকে দেখেন, আজকে পেঁয়াজ কালকে 90 টাকা করে, সবজির দাম অনেক, সবজির দাম বেড়ে যাচ্ছে, হ্যাঁ, বাজারে চাল ডালের দাম। আপনার ডে টু ডে লাইফ দেখেন, পাবলিক সংস্কার, আপনি আগামী দিনে এই করবেন সেই করবেন, হ্যাঁ, আপনার সোনার ডিম পাড়া হাঁস দিবেন, এটা পাবলিক দেখতে। ধন্যবাদ। আমি আবার পাবলিক কাছে আসার সুযোগ যদি হয়, ইমিডিয়েট আপনি তাকে কি সার্ভিসটা দিচ্ছেন আবার আসবো। যদি নাসিম ভাই, আমরা রনি ভাইয়ের কথা সূত্র ধরে যদি বলি, নির্বাচন হচ্ছে এখন সবচেয়ে একটি বড় মাধ্যম, যে মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিকে অকার্যকর করার একটা পন্থা। যদিও গতকালকেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সব সমস্যার সমাধান হচ্ছে নির্বাচন। আবার রনি ভাইয়ের কথাও যদি বলেন, আওয়ামী লীগের রাজনীতিকে অকার্য করার সবচেয়ে বড় উপায় হতে পারে নির্বাচন। কি বলবেন? বিষয়টা একেবারেই যে ফেলে দেওয়ার মতো তা নয়, কিন্তু নির্বাচন আপনি যখন করবেন, মানুষ যদি আবারও আগের মতোই ভোট দিতে না পারে, অথবা যদি আমার ভোটটা আপনি দিয়ে ফেলেন, তাহলে হবে না। তাহলে কিভাবে হবে? আমরা কি সেই জায়গায় আসতে পেরেছি কিনা? আমি আপনি কি বিশ্বাস করছি যে আগামী 12 ফেব্রুয়ারি সম্ভাব্য ডেট, কম বেশি হবে হয়তো ওনারা ডিক্লেয়ার করলে, ফেব্রুয়ারিতে আমার ভোটটা আমি দিতে পারবো? আমাকে রাস্তায় কোনো ব্যারিকেড তৈরি করা হবে না, আমাকে কেউ ভয় দেখাবে না, আগের রাতে কেউ মেসেজ দিবে না যে তুমি ভোট দিতে যেও না। এইটা যদি না হয়, তাহলে তো আমাদের দেশের রিফর্ম বলেন, মডারেট করে কিছু করার কথা বলেন, কোনোটাই হবে না। এই সংখ্যা কেন মনে করছেন এখন বর্তমান পরিস্থিতিতে? আমরা তো এইটাই চিন্তা করছি যে এখন পর্যন্ত যে আগামী যে নির্বাচনটা হবে, বিভিন্ন রাজনৈতিক ময়দানের বক্তব্যগুলো আপনি শোনেন, দেখেন কেউ কেউ বলছে যে নির্বাচনই সব কিছুর মূল। হতেই পারে, আমরাও মনে করি নির্বাচন না হলে এই দেশ আগাবে না। নির্বাচন তো গণতন্ত্রের সূতিকাগার, এইটা তো মূল থিম। এই থিমটাকে বাস্তবায়ন করার জন্য আপনার যে প্রক্রিয়াগুলো, যে চ্যানেলগুলো, সে চ্যানেলগুলো যদি আপনার নেট অ্যান্ড ক্লিন না হয়, তাহলে তো হবে না। লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলা হচ্ছে, সেটা কিভাবে হবে? আওয়ামী লীগকে এই দেশে আপনি যতই বলেন যে নির্বাচন হলেই সে আওয়ামী লীগ চলে গেল, ব্যাপারটি তো তা নয়। তাদের তো একটা বিরাট সংখ্যক ভোটার আছে। যদি 5 লক্ষ লোক মারা যায় নাই, 5 লক্ষ লোকও কিন্তু আওয়ামী লীগের দেশের বাইরে যায় নাই। কতজন যেতে পারে? না হয় সর্বোচ্চ 1000 লোক গেছে বা 2000 গেছে, তার বেশি তো আর কেউ যায় নাই। সবাই তো এই দেশে আছে। তো তাদের ভূমিকাটা কি হবে? তাদের পক্ষ থেকে যদি কোনো ভোটারের প্রতি হুমকি হয়, তাহলে আপনি তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? ভোটারের একজন সাধারণ ভোটার, সে ভোট দিতে যাবে, সুন্দরভাবে ভোট দিয়ে আবার বাড়িতে ফিরে আসবে, তার নিরাপত্তার জন্য রাষ্ট্র ব্যবস্থা কি আছে এখন পর্যন্ত? আমরা তো এখনও দেখছি যে আইন শৃঙ্খলা যথেষ্ট দুর্বল। এখনও তো মানুষ স্বাভাবিকভাবে রাতের আধারে এই ঢাকা সিটিতেই আপনি চলতে ভয় পান। রাত 12টার সময় ট্রেন থেকে নেমে আপনি বাসে যাবেন, ভয় লাগে না? কেন ভয় লাগে? আইন শৃঙ্খলার বিভিন্ন চরিত্র আমরা দেখে তো ভাবছি যে এটা তো হওয়া উচিত ছিল না। উচিত ছিল যে আমরা নির্দ্বিধায় আমার কাজটা আমি করবো, কেউ বাধা দিবে না। যদি তা না হয়, এখন আপনি যে কোনো ইস্যু নিয়েই যখন রাজনীতি করবেন, কথা বলবেন, ভোট, আপনি একটা কোনো রাজনৈতিক দল আছে যারা ভোট চায় না? সবাই ভোট চায়। যতগুলো রাজনৈতিক পার্টি বক্তব্য দিচ্ছে, সবাই ভোট চায়, ভোট হোক, আমিও চাচ্ছি ভোট। কিন্তু শর্ত জড়িয়ে দিচ্ছে। শর্তটা হচ্ছে আমাদের সুন্দর পরিবেশে একটা ভোট। আর এই ভোটের জন্য হয়তো কেউ 2টা শর্ত দিচ্ছে, কেউ 3টা শর্ত দিচ্ছে, সেগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে আপনি আলোচনার ভিত্তিতে একটা সমাধানের জায়গায় আনতে পারেন। কিন্তু আপনাকে তো ভোট তো সুন্দর করে করতে হবে। সেজন্য আইন শৃঙ্খলা বিষয়টা অবশ্যই আগে মাথায় নিতে হবে। এইটা আমি মনে করি যে এখনো বাংলাদেশে জনগণ, এবং আপনি যান গ্রামগঞ্জে যান, সেটা মানুষ কিন্তু এখনো ট্রাস্ট করতে পারছে না যে সে সুন্দরভাবে ভোট দিয়ে, কারণ এখন অনেক নেতারা ওই কথা বলছে, অনেক নেতারা করছেন, আপনি অনেক কোন নেতা তো বলেইছে, আপনি মিডিয়াতেও দেখতে পাবেন যে হয়তো কেউ কেউ বলেছে যে আমাকে ছাড়া ভোট না দিয়ে কেউ ফিরতে পারবে না, এরকম কথা বলেছে। হয়তো তিনি অন্য কোনো কারণে মিন করেছেন, কিন্তু পাবলিক হয়তো একরকম বুঝেছে। যেটাই বলুক না কেন, সোজা কথা যে প্রতিটা মানুষ, সে সাদা হোক কালো হোক, আমার পক্ষের শক্তি হোক বিপক্ষের শক্তি হোক,
সে যেন কারো দ্বারা বাধাগ্রস্ত না হয়, এই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে, ভোটাধিকার নিশ্চিত করা নিশ্চিত দরকার। করতে হবে। ধন্যবাদ দর্শক। আজকে আমরা আলোচনা করছিলাম, আলোচনায় যারা ছিলেন, আলোচনা করছিলেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, আলোচনা ছিলেন ASM মোকাররেবুর রহমান নাসিম, ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক এবি পার্টি। দুজনকে আজকে উপস্থিত থাকার জন্য, আলোচনা করবার জন্য প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে দর্শক আপনারাও আজকে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন।